দেখ, আজকে আমরা আলোচনা করব মৌর্য পরবর্তী সময়ের ব্যবসায়ীদের নিয়ে, যে মৌর্য পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্য তার কী অবস্থা ছিল এবং সেটা কীভাবে চলতো। আমরা যদি সেই সময়কার বিভিন্ন রকম লেখমালা দেখি, বিশেষত তোরা জানিস যে মৌর্য পরবর্তী সময়ের লেখমালা বলতে আমি দানপত্র বা সেগুলোকেই বলছি মূলত, এছাড়া লেখ ছিল, সেগুলোতে যদি দেখিস তাহলে দেখবি ব্যবসার কথা কিন্তু সেখানে উল্লেখ আছে, এবং ব্যবসায়ী বলতে কিন্তু বলা হচ্ছে বেশ কয়েক ধরনের শব্দ আমরা পাই ব্যবসা বলতে, ব্যবসায়ী অর্থে। যেমন আমরা বণিক পাই, তেমনি আমরা পাই স্বার্থবাহদের কথা, তেমনি আমরা পাই শ্রেষ্ঠীদের কথা। বণিক বণিক জেনারেলি ছোট ব্যবসাদার বা দোকানদার বা ছোট ব্যবসায়ী। স্বার্থবাহ হলো স্বার্থ বা কাফেলার প্রধান, তাদের বলা হয় স্বার্থবাহ। এই কাফেলাটা কি, সেই সময় দেখা যেত অনেক সময় বিভিন্ন রকম গরুর গাড়ি কিংবা পশুবাহিত যান বা গাড়ি, সেগুলো করে এক জায়গা থেকে অন্য জায়গা দল বেঁধে কিছু ব্যবসায়ী তারা মালপত্র নিয়ে যেত এবং সেখানে গিয়ে শহরে গিয়ে বিক্রি করতো বা দূরবর্তী কোনো স্থানে গিয়ে বিক্রি করতো। এই যে একটা দল যারা মালপত্র বিভিন্ন রকম গোশকট কিংবা পশুপাখিতে জানে করে নিয়ে যাচ্ছে, তাদের এই দল এবং তাদের এই যে তারা দল বেঁধে যাচ্ছে, এটাকে বলা হতো কাফেলা। এই কাফেলার যিনি প্রধান তাকে বলা হয় স্বার্থবাহ। তো এদেরও কিন্তু আমরা পাচ্ছি, এবং এটা কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যেই করা হচ্ছে। তাহলে এক আমরা বণিক পাচ্ছি, দুই আমরা স্বার্থবাহ পাচ্ছি। আরেকটা আমরা পাচ্ছি শ্রেষ্ঠী। শ্রেষ্ঠী কিন্তু দেখবি যে এই সময় শ্রেষ্ঠী কিন্তু বেশ সম্পন্ন ব্যবসাদার। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা কিন্তু বিভিন্ন ব্যবসায়ী সংগঠনেরও প্রধানের ভূমিকা পালন করছে বা তাদের নেতার ভূমিকা কিন্তু পালন করছে। এবং যদি আমরা শ্রেষ্ঠীদের দেখি তাহলে দেখবো শ্রেষ্ঠীরা কিন্তু আগে আমরা জাতক সাহিত্যেও কিন্তু আমরা শ্রেষ্ঠীদের দেখেছি, এবং এরা কিন্তু ধনী বণিক, সেই অর্থে ধনী বণিক। এবং যদি দেখা যায় তাহলে দেখবো যে এদের সঙ্গে সমসাময়িক রাজাদের কিন্তু রীতিমতো যোগাযোগ ছিল। অনেক রাজা বা রাজপুরুষ তাদের কাছ থেকে ধারও নিত বা অর্থ সাহায্য নিত, এবং এদের কিন্তু রাজ দরবারে প্রায় নিয়মিত যাতায়াত ছিল। সেটা থেকে আমরা কি বুঝতে পারি যে এরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাদের জন্য না, এই সেই সময়কার সমসাময়িক শাসকদের জন্য। অর্থাৎ শাসকদের সঙ্গে কিন্তু শ্রেষ্ঠীদের একটা ভালো যোগাযোগ কিন্তু সেই সময় ছিল। ঠিক আছে, ফলে দেখ আমরা সেই অর্থে তিন ধরনের বণিকের কথা বললাম। এক, ছোট বণিক ব্যবসাদার যাদের আমরা বণিক বলছি। দুই, স্বার্থবাহদের কথা বললাম, যারা এক জায়গা থেকে অন্য জায়গা বিভিন্ন রকম যানবাহনে করে মালপত্র নিয়ে যাচ্ছে, তাদের প্রধান স্বার্থবাহ। আর বললাম শ্রেষ্ঠীদের কথা, যাদের আমি বললাম যে এরা গুরুত্বপূর্ণ বণিক সেই সময়, কারণ এরা অনেক ক্ষেত্রে বণিকদের নেতার ভূমিকা পালন করতো, এবং এদের সঙ্গে কিন্তু রাজদরবারে রীতিমতো যোগাযোগ ছিল। কারণ রাজা অনেক সময় কিন্তু এদের কাছ থেকে বিভিন্ন রকম সাহায্য নিত, এবং এদের একটা প্রভাব প্রতিপত্তি ছিল। ফলে কিন্তু রাজার সঙ্গে বা শাসক গোষ্ঠীর সঙ্গে সেই সময়কার এদের কিন্তু একটা ভালো রকম যোগাযোগ ছিল। যদি আমরা সেই সময় দেখি তাহলে দেখব যে বাণিজ্য দু রকমের ছিল। একটা হলো আভ্যন্তরীণ বাণিজ্য, যেখানে কিন্তু দেখতে পাবো যে ভারতবর্ষের মধ্যবর্তী বিভিন্ন অঞ্চলের সঙ্গে স্থলপথে এক জায়গার সঙ্গে যোগাযোগ আছে, এটা একটা। আর দেখতে পাবো আমরা বহির্দেশীয় বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য, যেটা কিন্তু আমরা দেখতে পাবো ভারতের বাইরে, যেটাকে আমরা বলতে পারি দূরপাল্লার বাণিজ্য। ঠিক আছে, এক অন্তর্বাণিজ্য, দুই বহির্দেশীয় বাণিজ্য বা দূরপাল্লার বাণিজ্য। অন্তর্বাণিজ্যের ক্ষেত্রে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বিভিন্ন অন্তর্বর্তী পথ বা রাস্তাগুলো। এবং আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সেই সময় ভারতবর্ষে প্রায় চারটি প্রধান যোগাযোগের পথ, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেকগুলো ক্ষুদ্রতর পথ কিন্তু ছিল। জাস্ট একটু বলি, একটা গ্রন্থ বভেরু জাতক, সেখানে বলা হচ্ছে যে সাতবাহনদের রাজধানী প্রতিষ্ঠান থেকে টগর, নাসিক, উজ্জয়িনী হয়ে একটা পথ মধ্যগাঙ্গেয় উপত্যকায় যেত, এবং এই পথটি কোশল রাজ্যের রাজধানী শ্রাবস্তী পর্যন্ত প্রসারিত ছিল। আর একটা পথ অঙ্গর রাজধানী চম্পা থেকে গান্ধার দেশের পুষ্কলাবতী পর্যন্ত প্রসারিত ছিল। এই পথের কিছুটা বর্ণনা রামের বনবাস যাত্রার মধ্যে আমরা পাই। আর একটা পথ পূর্ব দিকে পাটলিপুত্র থেকে শুরু করে পশ্চিমে সিন্ধু নদীর বদ্বীপ পর্যন্ত ছিল। এটাকে অনেকেই যাত্রাকে বলা হচ্ছে পূর্বান্ত এবং অপরান্ত, পূর্ব এবং পশ্চিমের যোগাযোগ, পূর্বান্ত এবং অপরান্ত যোগাযোগের পথ যেটা ছিল। এবং একটা পথ যেটা পশ্চিম উপকূলে একটা বিখ্যাত বন্দর ভিরুবচ্ছ, তার সঙ্গে কাবুল অঞ্চলের কিন্তু যোগাযোগ ছিল, ভিরুবচ্ছের সঙ্গে কাবুলের। তাদের আমরা চারটি প্রধান পথ পেলাম। একটা পেলাম আমরা প্রতিষ্ঠান থেকে মধ্যগাঙ্গেয় উপত্যকা, আর একটা পেলাম অঙ্গের রাজধানী চম্পা থেকে গান্ধার দেশের পুষ্করাবতী পর্যন্ত,
তিন, যেটাকে আমরা বলছি পূর্বান্ত অপরান্ত যোগাযোগের পথ, অর্থাৎ পাটলিপুত্র থেকে শুরু করে সিন্ধু নদের বদ্বীপ অঞ্চল পর্যন্ত, এবং একটা হচ্ছে বীরভদ্র থেকে কাবুল পর্যন্ত, যেটার কথা কিন্তু পেরিপ্লাসেও আছে। অর্থাৎ এই চারটে প্রধান পথ এবং তার সঙ্গে অনেক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পথ ছিল, যেগুলোর মাধ্যমে কিন্তু দেশীয় বাণিজ্য বা আন্তর্বাণিজ্য চলত। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় যেটা চলতো সেটা হলো কিন্তু দূরপাল্লার বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য। এবং মৌর্য পরবর্তী সময় বা খ্রিস্টপূর্ব প্রথম শতক এবং খ্রিস্ট প্রথম শতক, এই সময় যদি বাণিজ্য নিয়ে আলোচনা করতে হয়, তাহলে যেটা বাদ দেওয়া যায় না সেটা হলো অবশ্যই ইন্দো রোমান ট্রেড বা ইন্দো রোম বাণিজ্য, এবং যেটাই কিন্তু এই সময় একটা মুখ্য বাণিজ্য। এবং এটাকে কেন্দ্র করে, এবং এই ইন্দো রোমান ট্রেড বা ইন্দো রোম বাণিজ্যকে কেন্দ্র করে কিন্তু অন্তর্বাণিজ্যও কিন্তু প্রসারিত হয় বা আন্তর্বাণিজ্যও কিন্তু বিকাশ লাভ করে। ফলে এই সময় বাণিজ্য আলোচনা করতে গেলে এইটা কিন্তু আলোচনা করতেই হবে। ফলে আমরা আমাদের ফোকাসটা রাখবো আজকে দূরপাল্লার বাণিজ্য, যেটা হলো মূলত এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা হলো ইন্দো রোমান বাণিজ্য। প্রথমেই জানতে হবে যে এই বাণিজ্যটা কেন শুরু হলো, এই দূরপাল্লার বাণিজ্য বা ভারতের সঙ্গে রোমের বাণিজ্য কেন শুরু হলো। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক নাগাদ যদি আমরা দেখি, তাহলে দেখবো যে ইউরোপের সঙ্গে এশিয়ার কিন্তু একটা নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ কিন্তু চালু হয়ে যাচ্ছে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক নাগাদ ইউরোপের সঙ্গে এশিয়ার কিন্তু একটা নিয়মিত বাণিজ্য চালু হচ্ছে। তার কারণটা হলো এই সময় রোম সাম্রাজ্যের বিস্তার হয় এবং সেটা মারাত্মক বিকাশ লাভ করে, তার চূড়ান্ত সময়সীমায় চূড়ান্ত অবস্থায় পৌঁছয়। ফলে রোম এবং তৎসংলগ্ন রোমের দখলে যেসব অঞ্চলগুলো আছে, রোম সাম্রাজ্যের অধীনস্থ বিভিন্ন পশ্চিম এশিয়ার দেশ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিলাসদ্রব্যে সেখানকার শাসকদের মধ্যে বা শাসক গোষ্ঠীর মধ্যে বিলাসদ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এবং এই বিলাসদ্রব্যের মধ্যে একটা অন্যতম দ্রব্য ছিল রেশম, যেটা কিন্তু সেই সময় ভালো পাওয়া যেত চীনে। এবং সেই সময় চীনে শাসন করতো চীনের হান সাম্রাজ্য। এই চীনের সঙ্গে কিন্তু এই রোম সাম্রাজ্যের কিন্তু একটা যোগাযোগ ছিল, বাণিজ্যিক যোগাযোগ। অর্থাৎ চীন থেকে রেশম আসতো, কারণ চীনের রেশম বা রেশম বস্ত্রের বিশেষ চাহিদা ছিল কিন্তু রোম এবং পশ্চিম ইউরোপের দেশগুলোতে। ফলে চীন থেকে কিন্তু এই রেশম আসতো রোম অঞ্চলে। ফলে একটা কিন্তু রাস্তা গড়ে ওঠে, অন্যান্য সামগ্রীও আসতো কিন্তু রেশমটাই মূলত প্রধান। ফলে এই যে রাস্তাটা চীন থেকে রোমে বা ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে পথ ধরে এই বাণিজ্যটা হতো, এই পথটাকে বলা হয় রেশম পথ বা সিল্ক রুট। এবং যদি দেখা যায় তাহলে দেখবে এটা চীনের দুনহুয়াং থেকে শুরু হচ্ছে, দুনহুয়াং থেকে কাশগড় হয়ে ব্যাকটেরিয়া বাল্কের ওপর দিয়ে এসে মার্ভ হয়ে এবং ভূমধ্যসাগরীয় পূর্ববর্তী পেট্রা পর্যন্ত এই রাস্তাটা, তারপর সেখান থেকে জলপথে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে যেত এবং মালপত্র শোনাতো। এই যে লম্বা পথটা, এইটা পথটা হলো সিল্ক রুট বা রেশম পথ। কিন্তু সমস্যা হলো এই পথটা এক দীর্ঘ পথ, দুই বিপদসংকুল, কারণ হিন্দুকুশ পর্বত আছে, কারাকোরাম আছে, একটা বিস্তীর্ণ পর্বতাঞ্চলের মধ্যে দিয়ে যেতে হয়। তার সঙ্গে সঙ্গে আরেকটা অঞ্চলের মধ্যে দিয়ে যেতে হতো, সেটা হলো ইরান বা পারস্য। সেই সময় কিন্তু পারস্যও রোম কিংবা চীন সাম্রাজ্যের মধ্যে একটা শক্তিশালী সাম্রাজ্য, এবং সেইখানে গ্রিক বিবরণগুলো বলছে যে সেই সময় পারস্যের শাসন করছে আর্কাসীয়রা, ঠিক আছে। এবং এই যে আর্সাকীয়রা, এই যে আর্সাকীয় শাসন পারস্যে করছে, এরা কিন্তু আসলে এই রোম চীনের বাণিজ্যের মধ্যে মধ্যবর্তী ভূমিকা পালন করত। ফলে দেখা যায় যে দুটো সমস্যা হয়। এক, এই প্রচুর দূরবর্তী পথ, বিপদসংকুল পথ, ঝুঁকিপূর্ণ পথ পেরোতে গিয়ে বণিকরা অনেকে মারা যেত বা তাদের প্রচুর পরিমাণ খরচ হয়ে যেত। ফলে জিনিসপত্রের দাম বাড়তো, যখন সেটা ইউরোপে গিয়ে পৌঁছতো তখন সেই জিনিসের দাম প্রচুর হতো। আর দ্বিতীয়ত, পারস্য যেহেতু মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, তাই বণিকদের এই আর্সাকীয় সাম্রাজ্যের ওপর দিয়ে যেতে হবে। সেই সুযোগে আর্সাকীয়রা এই দ্রব্যের ওপর প্রচুর পরিমাণ ট্যাক্স বসায়। ফলে যখন সেই মালটা ইউরোপে গিয়ে পৌঁছয়, তার দাম কিন্তু প্রচণ্ড পরিমাণ চড়া হয়। ফলে চাহিদা কিন্তু কমতে শুরু করে। ফলে এই বাণিজ্যে একটা সংকট দেখা দেয়, যার জন্য রোম এবং চীন উভয় সাম্রাজ্যই চাইছিল একটা অন্য কোনো পথের, যে পথটা ইরান বা পারস্যকে বাইপাস করে বা আর্সাকীয়দের বাইপাস করে যেতে পারবে। অর্থাৎ একটা অন্য কোনো রাস্তা বা অন্য কোনো মধ্যবর্তী শক্তি থাকবে, যাদের যে অঞ্চলের মধ্য দিয়ে বা তাদের অধিকৃত অঞ্চলের মধ্য দিয়ে এমন একটা রাস্তা যদি বার করা যায়, যেটা ইরান বা আর্সাকীয়দের বাইপাস করে রোমে পৌঁছানো যাবে। এই কিন্তু একটা দরকার কিন্তু সেই সময় হয়ে পড়েছিল। এবং সেই শক্তিটা অ্যাগ্রেসিভ হবে না, প্রচুর পরিমাণ কর চাপাবে না, এরকম একটা দরকার পড়েছিল। ঠিক এই সময়ই খ্রিস্টপূর্ব প্রথম শতকে আমরা দেখি যে একটা
মধ্য এশিয়ার রাজনীতিতে একটা পালাবদল হয়। এবং দেখবো সেই সময় মধ্য এশিয়ার রাজনীতিতে আরেকটা শক্তি উঠে আসে, যারা মূলত যাযাবর জাতি, ইউচি বলে একটা যাযাবর জাতি, তাদের 5টা শাখা, তার মধ্যে একটা শাখা কুষাণ। এবং এই কুষাণরা এই সময় দেখা যাচ্ছে যে কুষাণ শাসক প্রথম কুজুর কথপিসিস, তারপরে ভীম কথপিসিস, তারপরে কনিষ্কের। এবং এই সময় এরা কিন্তু ব্যাক্ট্রা, অর্থাৎ আফগানিস্তানের ব্যাক্ট্রিয় অঞ্চল, ওই অঞ্চল, আমুদরিয়া নদীর উত্তর ভাগ এবং তার সঙ্গে সঙ্গে মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল এবং ভারতের বেশ কিছু অঞ্চলের উপর তাদের কিন্তু আধিপত্য স্থাপন করে। ফলে দেখা যায় যে সিল্ক রুট বা যে রেশম পথ চীনের দুনহুয়াং থেকে পেট্টা পর্যন্ত বিস্তৃত ছিল, সেই রেশম পথের একটা অংশকে এই সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্যের মধ্য দিয়ে যদি আনা যায়, তাহলে কিন্তু একটা অন্য পথের সম্ভাবনা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ কুষাণরা যেই মুহূর্তে খ্রিস্টপূর্ব 1ম শতকে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করলো এবং মধ্য এশিয়া এবং ভারতের একটা বিশাল অংশ দখল করলো, ফলে কিন্তু সিল্ক রুটের একটা অংশকে বাইপাস করে এই সাম্রাজ্যের মধ্য দিয়ে কিন্তু আনা শুরু হলো। এবং সেই বিষয়ে কিন্তু কুষাণরাও আগ্রহী ছিল এবং বলা ভালো কুষাণরাও চাইছিল এই বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করতে, তাই তারা এই মধ্যবর্তী ভূমি কিন্তু পালন করতে আগ্রহ করেছিল। তোরা স্ক্রিনে ম্যাপ দেখতে পাবি, সেই ম্যাপে দেখতে পাচ্ছে কোন অঞ্চলটা কুষাণ দখল করছে এবং কোনটা সিল্ক রুট এবং কোনটা দখল করছে, তা কিন্তু ম্যাপে দেখতে পাচ্ছিস বা দেখতে পাবি। দেখ তাহলে যেটা যেটা দেখতে পাচ্ছি যে কুষাণরা কিন্তু একটা মধ্যবর্তী ভূমিকা কিন্তু পালন করছে এবং এই অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু সিল্ক রুটের একটা শাখা কুষাণদের হাত ধরে কিন্তু চলে আসছে, দেখ ওই গুজরাট বা ওই অঞ্চলে একটা বন্দরে। অর্থাৎ একই সঙ্গে দুটো কাজ হচ্ছে, একটা একটা মধ্যবর্তী শক্তি উদ্ভব হচ্ছে কুষাণদের এবং তার সঙ্গে সঙ্গে ফলে সিল্ক রুটটা চলে আসছে তোর গুজরাট উপকূল বা ওই অঞ্চল বা সিন্ধু বদ্বীপ অঞ্চল বা উপকূল অঞ্চল চলে আসছে ওই রুটটা। অর্থাৎ এবার চীন থেকে আর সরাসরি পেটটা যাওয়ার দরকার নেই। চীন থেকে চীনের সিল্ক রুটটা ঘুরিয়ে কুষাণ সাম্রাজ্যের মধ্য দিয়ে এনে যদি আমি সিন্ধু উপকূলে আসতে পারি, তাহলে কিন্তু জলপথে লোহিত সাগর হয়ে কিন্তু ভূমধ্যসাগর অঞ্চলে যাওয়া যায় বা ইউরোপে যাওয়া যাবে। তোরা দেখতেই পাচ্ছিস সেটা যাওয়া যাবে। ফলে কিন্তু দেখা গেল যে এই সময় কিন্তু আস্তে আস্তে এই রুটটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো এবং রুটটা কিন্তু কুষাণ সাম্রাজ্যের মধ্য দিয়ে ভারতের বিভিন্ন বন্দরের মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এটা ইউরোপে পৌঁছবে বা ভূমধ্যসাগর অঞ্চলে পৌঁছবে। এক্ষেত্রে আরেকটা ভূমিকা কিন্তু পালন করেছিল এই সময়, সেটা কি? সেটা হলো এই সময় ভারত মহাসাগরে হিপ্পালাস বলে একজন নাবিক, তার ইয়েতে মৌসুমী বায়ু আবিষ্কার হয় এবং এই মৌসুমী বায়ু আবিষ্কার হওয়ার ফলে এই সময় বণিকরা দেখলো যে খুব কম সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে বা লোহিত সাগর থেকে ভারতে কিন্তু আসা যেত। পেরিপ্লাসের কথা করে জানিস, এই পেরিপ্লাস একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ এই সময়, কারণ ইন্দো রোমান ট্রেড সম্বন্ধে জানতে গেলে যে দুটো গ্রন্থ প্রচণ্ড সহায়ক ভূমিকা পালন করে, সেটা হলো একটা পেরিপ্লাস অফ দ্য ইজিপশিয়ান সি আর একটা অবশ্যই টলেমির ভূগোল। তো সেই পেরিপ্লাসে দেখতে পাবি যে কীভাবে লোহিত সাগর এবং আরব সাগরের সন্ধ্যস্থলে এডেন বন্দরের কাছ থেকে এই বায়ুপ্রবাহর সাহায্যে খুব অল্প সময়ে, তো ম্যাপেও দেখতে পাচ্ছি জায়গাগুলো, খুব অল্প সময়ে কিন্তু ভারতীয় উপকূলে আসা যায়। এটা হওয়ার কোনো কারণ নেই যে এগুলো একদিনেই হয়ে গেছিলো, এটা করতে কিন্তু একটা দীর্ঘ সময় লেগেছিল। যখন থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় আলেকজান্ডারের সেনাবাহিনীরা এই জলপথে কিন্তু তাদের দেশে কিন্তু পৌঁছেছিল। ফলে সেটা একটা পর্যায়ে এবং তার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে ওই অঞ্চল থেকে সিন্ধু নদীর মোহনা বারবারিকাম অব্দি জাহাজ পৌঁছচ্ছে, বিশেষ করে উপকূল ধরে ধরে। এবং তারপরে যেটা লাস্ট পর্যায়ে মানে সমুদ্র বাণিজ্য যেটা সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে, সেখানে আমরা দেখবো যে লোহিত সাগরের এডেন বা ওই অঞ্চলের বন্দর থেকে বা লোহিত সাগরের বার্নিস বন্দর থেকে মাত্র 40 দিনে মৌসুমি বায়ু, মানে জুলাই মাসে যখন মৌসুমি বায়ুটা চলাচল শুরু হতো সেই সময় জাহাজ ভাসিয়ে দিলে মাত্র 40 দিনে ওই লোহিত সাগর অঞ্চল থেকে ভারতের মুজিরিস, অর্থাৎ যেটা বিখ্যাত বন্দর মালাবার উপকূলে, সেই মুজিরিসে কিন্তু পৌঁছানো যেত 40 দিনে মাত্র। ফলে দেখ দুটো কারণ, এক কুষাণ সাম্রাজ্য মধ্য এশিয়া ভারতের বিস্তীর্ণ অঞ্চল দখল করা, ফলে সিল্ক রুটকে এবার ঘুরিয়ে দিয়ে আর আর্সাকীয় বা পারস্য মধ্যে যেতে হচ্ছে না, ঘুরিয়ে কুষাণ সাম্রাজ্যের মধ্যে দিয়ে ভারতীয় অঞ্চলে নিয়ে চলে আসা, ভারতীয় উপমহাদেশে নিয়ে চলে আসা। এবং তার সঙ্গে যেহেতু মৌসুমী বায়ু আবিষ্কার হয়েছে এবং জলপথ সম্বন্ধে নাবিকরা পরিচিত হয়েছে এবং খুব কম সময়ে মৌসুমী বায়ুর সাহায্যে ভারতবর্ষে আসা যাচ্ছে, জলপথকে কাজে লেগিয়ে ভারতীয় বন্দরগুলি থেকে খুব কম সময়ে লোহিত সাগর হয়ে কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং সেখান থেকে ইউরোপে বাণিজ্য কিন্তু করা যেতে বা নাবিকরা কিন্তু যেতে পারতো। ফলে শুরু হলো একটা নতুন বাণিজ্যিক পর্ব, যেটাকে আমরা বলবো ইন্দো রোমান ট্রেড বা রোম ভারত বাণিজ্য।
এবং এক্ষেত্রে সবথেকে বেশি সহায়ক হয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বিভিন্ন ভারতীয় বন্দরগুলো, যার পরিচয় কিন্তু আমরা পেরিপ্লাস শব্দের ইতিহাসে পাবো এবং টলেমির ভূগোলেও কিন্তু আমরা পাবো। তোরা ম্যাপে দেখতেই পাবি, স্ক্রিনে আসবে যেগুলো, যে কোথায় কোথায় বন্দরগুলো, আমি এক একটা বন্দর ধরে আলোচনা করবো। তোরা ম্যাপে দেখে নিবি কোন বন্দরটা কোথায় আছে, পজিশনটা দেখে নিবি। আচ্ছা, পেরিপ্লাস বা টলেমির ভূগোলের বর্ণনা মোটামুটি একই রকম এবং সমস্ত বন্দরগুলোর কথা এখানে বলা হচ্ছে। ভারতের বন্দরগুলোর মধ্যে অন্যতম প্রসিদ্ধ অবশ্যই সিন্ধু উপত্যকায় বারবারিকাম। পেরিপ্লাসে বলা হচ্ছে সিন্ধুর 7টি মোহনা, মানে 7টি নদীর মুখ, তার মধ্যে মাঝখানেরটাই নামবো এবং সেখানে বারবারিকাম অবস্থিত। এবং প্লিনির বর্ণনা অনুযায়ী যে রোমের সঙ্গে জলপথ বাণিজ্যে একসময় নিম্ন সিন্ধু উপত্যকার এই সিন্ধুর বদ্বীপ থেকে চালু ছিল, অর্থাৎ রোমের সঙ্গে একসময়, ম্যাপে তোরা দেখতে পাচ্ছিস, এই অঞ্চল থেকে কিন্তু বাণিজ্য চলত। ফলে বারবারিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বন্দর ইন্দো রোমান বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে প্রথম পর্যায়ে তো মারাত্মক পরিমাণ, আমি বলছিলাম যে প্রথম পর্যায়ে পারস্য উপসাগর থেকে বারবারিকামে জাহাজ আসতো, ফলে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো এই বারবারিকাম বা এই বন্দরটা। এছাড়া নেক্সট আমরা পাবো গুজরাটের সৌরাষ্ট্রনী বন্দর, সুরাষ্ট্রনী বন্দর, যেটা টলেমি বলছে। সুরাষ্ট্রনী বন্দর বর্তমান সৌরাষ্ট্র বা সুরাট বন্দর। এই যে সুরাট তখন এতটা প্রসিদ্ধ ছিল না। নেক্সট পাবো আমরা গুজরাট উপকূলে, দেখতে পাচ্ছিস তোরা, সেটা হলো টলেমি বলছে যেটা বারুবাজা, যার বর্ণনা কিন্তু পেরিপ্লাসেও পাওয়া যাবে। এবং মনে করা হয় যে পেরিপ্লাসের নাবিক নিজে বারুবাজা বন্দর এসেছিলেন, কারণ বারুবাজার সম্বন্ধে তার এত ডিটেলস বর্ণনা আছে যে তিনি হয়তো বারুবাজা এসেছিলেন। এই বারুবাজা ভারতীয় লেখমালায় উল্লেখিত ভৃগুবচ্ছ, ঠিক আছে। এবং এইখানে বলা হচ্ছে, দেখ এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ বন্দর, এটা নর্মদার মোহনায় অবস্থিত বারুবাজা। এবং একটা মজার ব্যাপার, এই বারুবাজায় কিন্তু যে বারুবাজার যে সংলগ্ন মানে বন্দর, সেখানে কিন্তু জলের পরিমাণ কম এবং অগোর, ফলে জাহাজ ঢুকতে পারতো না। তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময় এখানকার স্থানীয় শাসক ছিলেন নবপাল, শাসক নবপাল। তিনি এই বিদেশি জাহাজ যাতে সহজে আসতে পারে, সঠিক বন্দরের রাস্তা চিনে আসতে পারে, তার জন্য যে ছোটো ছোটো নৌকা বা ক্ষুদ্রতর জলযান চালানোর জন্য সেখানকার মাঝি মোল্লাদের নিয়োগ করতেন। তারা তপ্পক এবং কটুম্ব নামক ক্ষুদ্র ক্ষুদ্র জলযান চালিয়ে এই বিদেশি জাহাজগুলোকে পথ দেখে নিয়ে আসতো। ইভেন পরবর্তীকালে এই অঞ্চলে সাতবাহন রাজারাও ছিল, তারাও কিন্তু ওই সময় এখানে সাগর পালগণ বলা হচ্ছে, যারাও কিন্তু ছোটো ছোটো নাবিক, ছোটো ছোটো নৌকা নিয়ে এই বড় বড় জাহাজগুলোকে পথ দেখে কিন্তু এখানে নিয়ে আসতো। অর্থাৎ দেখ, এমন একটা মানে গুরুত্বপূর্ণ যে সেই অঞ্চলের শাসক মাঝি মোল্লাদের নিয়োগ করছে বড় বড় জাহাজকে পথ দেখে নিয়ে আসার জন্য। অর্থাৎ শাসক কিন্তু সেই বাণিজ্য সম্বন্ধে সচেতন এবং কতটা পরিমাণ সেটাকে গুরুত্ব দিচ্ছে যে আলাদা করে ছোটো ছোটো মাঝি মোল্লাদের নিয়োগ করা হচ্ছে বড় বড় জাহাজগুলোকে পথ দেখে নিয়ে আসার জন্য। সেটা কিন্তু এই বাণিজ্যের কতটা যে গুরুত্বপূর্ণ, সেটাই গুরুত্বটাকেই বোঝায় বা দেখায়। এবং বারুবাজার আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ বারুবাজার সঙ্গে একটা বিশাল পশ্চাৎভূমি ছিল। তোরা জানিস পশ্চাৎভূমি হলো যে একটা বন্দর, সেই বন্দরে আমদানি এবং রপ্তানি হয়। এই আমদানি রপ্তানিযোগ্য মাল যেখান থেকে আসে এবং সেই আমদানি যা হয় বন্দরে, সেই মালগুলো যেখানে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বন্দর থেকে সেই বন্দরে যে অঞ্চলের মাল ওঠানামা হয় বা আনলে ছড়িয়ে দেওয়া হয়, সেই অঞ্চলটাকে বলে পশ্চাৎভূমি। এবং সেক্ষেত্রে কিন্তু বারুবাজা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ দেখবি তাহলে যে পেরিপ্লাস থেকে বলছে যে টগর বা প্রতিষ্ঠান থেকে গরুর গাড়িতে করে 30 কিংবা 20 দিনে বারুবাজা আসা যেত। এবং বারুবাজার থেকে পূর্ব দিকে মালবের উজ্জয়িনীর সঙ্গে যোগাযোগ ছিল। অর্থাৎ ইভেন চীনের পণ্য, পেরিপ্লাস লেখক এটাও বলছে যে চীনের পণ্য বাল্লিক দেশ থেকে কাবুল হয়ে পুষ্কলাবতী হয়ে স্থলপথে বারুবাজায় পৌঁছতো এবং সেখান থেকে রোমে যেত। অর্থাৎ বারুবাজা এমন একটা গুরুত্বপূর্ণ বন্দর যেখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল এবং চীনের পণ্য এই বন্দরের মধ্য দিয়ে কিন্তু বাইরে বা বিদেশে কিন্তু যেত। ফলে বারুবাজা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্দো রোমান ট্রেড পিরিয়ড। দেখ, বারুবাজার দক্ষিণে আমরা দেখতে পাবো কোঙ্কণ উপকূল, এবং কোঙ্কণ উপকূলের 3টি বন্দরের নাম আমরা দেখতে পাচ্ছি সেই সময়। একটা হলো সুকপাড়া, ক্যালিয়েনা আর সিমুল্লা। সুকপাড়া সোপড়া, যা বোম্বের কাছাকাছি অবস্থিত। সিমুল্লা বর্তমান বোম্বে 23 মাইল দক্ষিণে চৌল বন্দরের সঙ্গে শনাক্তকরণ হতো। আর ক্যালিয়েনা অবশ্যই কল্যাণ বন্দর। পেরিপ্লাসের যা বর্ণনা তার থেকে মনে হয় 3টি সাতবাহনদের অন্তর্ভুক্ত ছিল, সাতবাহনদের অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। যেটা মজা সেটা বলছে, দেখ যে পেরিপ্লাস লেখক বলছে এই ক্যালিয়েনা বা কল্যাণ বন্দরটা সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সময় বেশ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু পরবর্তীকালে সক্ষত্র নহপান্নের
নভোপানের সঙ্গে যখন সাতবাহনদের যুদ্ধ হয় তখন এই কল্যাণ বন্দরটা তার গুরুত্ব হারায়। কেন না, বলছে যে শক শাসক নভোপান এই কল্যাণ বন্দরের উপর অবরোধ জারি করে এবং সেখানে যেসব বিদেশি জাহাজ আসতো তাদের পথ দেখিয়ে বা তাদের বাধ্য করতো বারুবাজায় নিয়ে যেতে। অর্থাৎ দেখ কীভাবে, যেটা আমরা পরবর্তীকালে আমরা অবরোধ প্রথা পড়েছি, মহাদেশীয় অবরোধ আমরা পড়েছি, এটা মহাদেশীয় অবরোধ নয়, বাট কনসেপ্টটা দেখ যে কল্যাণ বন্দরে বিদেশি জাহাজ আসছে, সেটাকে কল্যাণ বন্দরে বিদেশি জাহাজ আসছে এবং সেটাকে ব্লক করে দিয়ে বা অবরোধ করে ঢুকতে না দিয়ে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে বারুগাজায়। তার ফলে কী হচ্ছে, দুটো কাজ হচ্ছে। এক, বারুগাজা বন্দরের সমৃদ্ধি হচ্ছে এবং কল্যাণ বন্দর কিন্তু আস্তে আস্তে তার ঔজ্জ্বল্য হারাচ্ছে বা তার গুরুত্ব হারাচ্ছে, সেটা কিন্তু সাতবাহনদের অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে। অর্থাৎ বন্দর নিয়ে দুটো শাসকের দ্বন্দ্ব সেটা বোঝায় যে সেই বন্দরটা কতটা ইম্পর্টেন্ট বাকিদের কাছে বা কতটা ইম্পর্টেন্ট সেই সময় রাজাদের কাছে। বন্দর নিয়ে দুটো শাসকগোষ্ঠীর মধ্যে লড়াই হচ্ছে একটা বন্দর নিয়ে, এবং কল্যাণ বন্দরের অবস্থা এতটাই খারাপ হয় পরবর্তীকালে 150 খ্রিস্টাব্দে যখন টলেমি তার ভূগোলের ভারতীয় বন্দরের তালিকা দেন তখন কিন্তু কল্যাণের নাম উল্লেখ করেনি। অর্থাৎ পেরিপ্লাসে যার বর্ণনা আছে পরবর্তী অনেক 150 বছর পর যখন টলেমি লিখছে তখন কল্যাণের কথা লিখছে না, তার মানে কল্যাণ আর সেইভাবে গুরুত্বপূর্ণ সেই সময় নয়। কোঙ্কনের দক্ষিণাংশে যদি আমরা দেখি তাহলে দেখবো অনেকগুলো বন্দর আছে, ম্যান্ডেবোরা আছে, পলিপ্যাটমে আছে, অনেকগুলো বন্দর আছে। এবং সেই সময় যদি দেখা যায় যে কোঙ্কনের যেহেতু একটা গবেষণা বলছে যে উত্তর কোঙ্কনের থেকে দক্ষিণ কোঙ্কনের বন্দরগুলির গুরুত্ব কম, কারণ উত্তর কোঙ্কন বিশেষ করে কৃষি সমৃদ্ধ অঞ্চল, তার ফলে সেখানে অনেক বেশি কাঁচামাল আসতো বা বাণিজ্যিক পণ্য আসতো, ফলে সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। কোঙ্কন ছাড়িয়ে যে আমরা মালাবার উপকূলে আসি তাহলে দেখবো মালাবার উপকূলে অনেকগুলি সমৃদ্ধ বন্দর এবং বাণিজ্য কেন্দ্রের নাম পাওয়া যায়, যার পরিচয় পেরিপ্লাস এবং টলেমি রচনাতেও পাওয়া যায় এবং সংগ্রহ সাহিত্যে পাওয়া যায়। যার মধ্যে সর্বঅগ্রগণ্য সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু মুজিরিস, দেখতে পাচ্ছিস তারা মুজিরিস। তামিল সঙ্গম সাহিত্যে এটাকে বলা হতো মুচিরিপত্তনম, মুজিরিস তামিল সাহিত্যে বলা হচ্ছে মুচিরিপত্তনম। মনে রাখবি এই প্লিনির বর্ণনা অনুযায়ী রোম ভারত সমুদ্র বাণিজ্যের সবচেয়ে উন্নত পর্যায়ে, আমি বলছিলাম আগে যে বিদেশি জাহাজগুলো লোহিত সাগর থেকে মাত্র 40 দিনে মুজিরিস বা মছলিপত্তনমে কিন্তু আসতো। এবং মজার ব্যাপার এখানে কী হতো, রোমান জাহাজগুলো স্বর্ণমুদ্রা নিয়ে আসতো, স্বর্ণমুদ্রার বিনিময়ে মুজিরিস থেকে গোলমরিচ বা মশলা সেগুলো কিন্তু নিয়ে যেত। অর্থাৎ মুজিরিস ভেরি ইম্পর্টেন্ট ফর সেই সময় স্পাইস ট্রেড, হ্যাঁ, বা মশলা বাণিজ্যের জন্য কিন্তু মুজিরিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ মুজিরিস থেকে রোমানরা কিন্তু মশলা কিন্তু তাদের দেশে নিয়ে যেত, এবং মুজিরিসে কিন্তু গ্রিক রোমান কিছু বসতিও কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, এটাও মাথায় রাখবি। মুজিরিস ছাড়াও মালাবার উপকূলের নড়া, টুন্ডিস, ছোটো ছোটো বন্দরের কথা পাওয়া যাচ্ছে। মালাবার উপকূলের দক্ষিণতম সীমান্তে আমরা পাচ্ছি কন্যাকুমারী, যেটা পেরিপ্লাসে কুমরি বন্দর বলে উল্লেখ করা আছে। এছাড়া আমরা যদি আমরা করমণ্ডল উপকূলে চলে যাই সেখানে আমরা কী পাবো, পূর্ব দিকে যদি আমরা করমণ্ডল উপকূলে চলে যাই সেখানে আমরা কী দেখতে পাবো, করমণ্ডল উপকূলে আমরা দেখতে পাবো তিনটে বন্দর দেখতে পাবো। সেখানে দেখতে পাবো কামরা, পডুকা, সোপাটমা, তিনটে গুরুত্বপূর্ণ বন্দর, কামরা, পডুকা, সোপাটমা। ঠিক আছে, কামরা, পডুকা, সোপাটমা, আমরা কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ বন্দর দেখতে পাবো, যেটা মূলত মাদ্রাজের কাছাকাছি। এখানে বলছি যে এই এখানে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে পডুকা, পডুকা পন্ডিচেরির কাছাকাছি, এবং পডুকা অঞ্চল বা পন্ডিচেরির কাছাকাছি যে পডুকা বন্দর সেটা মূলত প্রত্নতত্ত্ববিদরা বা ঐতিহাসিকরা বলছে যে এটা মূলত আরিকামেরু ওই অঞ্চলের কাছাকাছি। এবং এইখানে কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আরিকামেরুতে একটা বৃহৎ অট্টালিকা ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যে অট্টালিকাটা প্রায় 150 ফুট লম্বা এবং তাতে একটি বড় গুদামখানা পাওয়া গেছে, যেটা মার্টিমার হুইলার মনে করছে 50 খ্রিস্টাব্দে নির্মিত। এবং দেখ এই যে আরিকামেরুতে একটা মানে অট্টালিকা পাওয়া যাচ্ছে যেটা গুদাম ঘর বলছি, এবং এটা হলো একটা মূলত রোমান বাণিজ্য কেন্দ্র, তার মানে দেখ এখানে কিন্তু রোমানরা বসতি স্থাপন করছে। অর্থাৎ এটা এতটাই গুরুত্বপূর্ণ আরিকামেরু এই অঞ্চলটা, যেখানে কিন্তু রোমানরা এসে বাণিজ্যিক স্বার্থে কিন্তু বসতি স্থাপন করছে এবং সেখানে মাল জমা করে রাখছে, তার জন্য গুদাম ঘর পাওয়া গেছে এবং এখান থেকে প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে, বাণিজ্যিক সামগ্রী পাওয়া গেছে। তাছাড়া রোমান বাতিদান, যেখানে করে সুরা আসতো, অ্যাম্ফোর বলা হয়, সেগুলো থাকতো, সেগুলোও কিন্তু এখানে আছে। আমি নিজে আরিকামেরুতে গেছিলাম ঘুরতে, তো ছবিটা দেখ তোরা। আচ্ছা, এর সঙ্গে দেখতেই পাচ্ছি ছবি তোরা,
এই যে তোরা ঘরগুলো দেখছিস, এইটা হলো সেই গুদাম ঘরের ধ্বংসাবশেষ। এই পুরো অঞ্চলটা কিন্তু সেই গুদাম ঘর ধ্বংসাবশেষ, এবং এর থেকে খুব কাছে, এই অঞ্চলটা থেকে একটু কাছেই কিন্তু নদী রয়েছে, যেখান থেকে কিন্তু নদী আর পাশেই সমুদ্র আছে, যেখানে কিন্তু এই পডুকা বন্দরটা মনে করা হয় অবস্থিত কিন্তু ছিল। এখন গুদাম ঘরটা ভাঙা, এবং এই সমস্ত জিনিসপত্র এখান থেকে যা পাওয়া হয়েছিল পুরোটাই কিন্তু পন্ডিচেরি মিউজিয়ামে রাখা আছে। তুই যদি বেড়াতে যাস দেখতেই পারিস। আচ্ছা, পডুকা ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ছিল আরিকামেডু। একটা বিখ্যাত বন্দর ছিল আরিকামেডুর মতো আরেকটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল কাবেরীপট্টনম। সঙ্গম সাহিত্যে এই কথা বলা আছে কাবেরীপট্টনম। সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বন্দর। আধুনিক উহার থেকে ধ্বংসাবশেষ কিন্তু আবিষ্কার করেছে। করমণ্ডল উপকূলের উত্তর দিকে অন্ধ্র উপকূলে আমরা পাচ্ছি মাসালিয়া বন্দর, যেটাকে আমরা বলছি আধুনিক মছলিপত্তনম। টলেমি বলছে কন্টাকসুল্লা। এই একই জায়গা থেকে পেরিপ্লাসে বলছে খাইসে খোড়া। পেরিপ্লাস একটা কথা বলছে যে এই একই উপকূল থেকে এই এই অঞ্চলের বন্দরগুলো থেকে সুবর্ণদ্বীপ বা জাভা, মালয়েশিয়া, ব্রহ্মদেশ, শ্যামদেশ, এই অঞ্চলগুলোতে কিন্তু বাণিজ্য হতো। অর্থাৎ বলা হচ্ছে যে করমণ্ডল উপকূলে যে বন্দর মছলিপত্তনম, যেটা টলেমি কন্টাকসুলা বলছে, এই অঞ্চলগুলো থেকে কিন্তু আরেকটা বাণিজ্য হতো, সেটা কিন্তু হতো পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, যেগুলোকে আমরা বলছি সুবর্ণভূমি, ব্রহ্মদেশের দক্ষিণ উপকূল, শ্যামদেশ। ফলে এই অঞ্চলগুলোতে বাণিজ্য হতো, এবং এই অঞ্চল থেকে শ্রীলঙ্কার সঙ্গেও কিন্তু বাণিজ্য কিন্তু চলতো। বিভিন্ন জায়গায় কিন্তু এর কথা বলা আছে। এছাড়া আমরা পাচ্ছি গাঙ্গে বদ্বীপ অঞ্চলে পেরিপ্লাসে বলছে গ্যাঙ্গে বন্দর, গঙ্গা বা গ্যাঙ্গে বন্দরের কথা বলছে। এই অঞ্চল থেকে নানা পণ্য আসতো, বিশেষত মসৃণ কাপড় আসতো, যেটা কিন্তু আসতো এই গাঙ্গে উপত্যকার মধ্যে দিয়ে আসতো বীরভদ্র বন্দরে, অথবা বন্দর উপকূল ধরে ধরে দ্রাবিড় দেশে পৌঁছতো, এবং সেখান থেকে তার রোমে বাজার করতো। অর্থাৎ গাঙ্গে বন্দরের সঙ্গে কিন্তু রোমের সরাসরি যোগাযোগ ছিল না। গাঙ্গে বন্দরের থেকে কিন্তু যে মসৃণ কাপড়টা, সেটা ওই বন্দর দিয়ে আসতো আইদার ভিউগচ্ছে, বা উপকূল ধরে ধরে দ্রাবিড় দেশে আসতো, অর্থাৎ দক্ষিণ দেশে আসতো, এবং সেখান থেকে কিন্তু রোমে যেত। টলেমি বিবরণে আমরা পাচ্ছি আর একটা বন্দরের কথা গাঙ্গেয় অঞ্চল, সেটা হলো ট্যামেলিটিস। ট্যামেলিটিস নাথিং বাট তাম্রলিপ্ত বন্দর। ট্যামেলিটিস, যেটা কিন্তু তাম্রলিপ্ত বন্দর। অর্থাৎ দেখ, এই যে গ্যাঙ্গে বা তাম্রলিপ্ত বন্দর, এক্সট্রিম ইস্ট অর্থাৎ সম্পূর্ণ পূর্ব দিকের এই যে তাম্রলিপ্ত বন্দর কিংবা গ্যাঙ্গে বন্দর যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো ইম্পর্টেন্ট। হয়তো সরাসরি যোগাযোগ নেই রোমান বন্দরের সঙ্গে, কিন্তু এগুলোর মাধ্যমে বিভিন্ন পণ্য কিন্তু পূর্ব উপকূল বা পশ্চিম উপকূলে বিভিন্ন বন্দরে আসতো, বীরভদ্র আসতে পারতো, মালাবার উপকূলে বিভিন্ন বন্দরে আসতো, এবং সেখান থেকে কিন্তু সেটা যেত রোমে। ফলে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট সেই সময়ের বাণিজ্যের। ঠিক আছে, ফলে দেখ, আমরা যদি দেখবো যে তাহলে দেখ যে রোম ভারত বাণিজ্যে ভারতের এই বন্দরগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। সেখানে আমরা দেখব যে শুধুমাত্র পশ্চিম উপকূল নয়, পূর্ব উপকূলের বন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবি যে এই যে বন্দরগুলো, সেগুলো বিভিন্নভাবে ভাগ। প্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় টলেমির ভূগোল থেকে বিশ্লেষণ করে বলছে যে টলেমির ভূগোলে অনেকগুলো বন্দরকে এম্পোরিয়ানের মর্যাদা দেওয়া হতো। এম্পোরিয়ান যে কোনো বন্দরকেই বলা যায়, কিন্তু এম্পোরিয়ান এখানে বোঝানো হয়েছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং সেটা বলতে গিয়ে তিনি কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতে মালাবার এবং করমণ্ডল উপকূলের বন্দরগুলিকে এম্পোরিয়াম মেইনলি বলছেন। এর কারণ কিন্তু বলা যায় যে এগুলো কিন্তু সেই অর্থে বেশ গুরুত্বপূর্ণ ছিল সেই সময় বা সেই জায়গায় দাঁড়িয়ে। এবার দেখ, এই বাণিজ্যে কী কী পণ্য আমদানি রপ্তানি হতো, এটা মাথায় রাখ। বেশিরভাগ পণ্যই কিন্তু রপ্তানি হতো, আমদানি জিনিস কিন্তু খুবই কম, আমদানিকৃত জিনিস। পণ্যের মধ্যে কী পাচ্ছি আমরা? চাল, গম কোঙ্কন থেকে রপ্তানি হতো। মালাবার বন্দর তোরা জানিস যে যেটা মুজিরিস বললাম, মুজিরিস থেকে সুগন্ধি মশলা, গোলমরিচ এগুলো যেত। এছাড়া মালাবার থেকে চন্দন কাঠ, সেগুন কাঠ, মেহগিনি এগুলো যেত। বিভিন্ন শিল্প সামগ্রীর মধ্যে মসৃণ কাপড় যেত। ঠিক আছে, ইভেন চীনের রেশম, সেটাও বাইপাসে ভারতবর্ষে আসতো, সেখান থেকে রেশমটা যেত, এগুলো যেত। এছাড়া বিভিন্ন রকম পাথর, অ্যাগেট, কার্নেলিয়ান এগুলো যেত। হ্যাঁ, এছাড়া আরও বিভিন্ন রকম পণ্য যেগুলো চীন থেকে আসতো, সেগুলোও কিন্তু ভারতের মধ্যে যেত। অর্থাৎ চীনের সঙ্গে যে বাণিজ্যটা চলছিল না, সিল্ক রুট, চীনের সঙ্গে রোমের বাণিজ্য, সেই বাণিজ্য বা সিল্ক রুটের সামগ্রীগুলো এখন কিন্তু আর ওই স্থলপথে যাচ্ছে না, সেগুলো কিন্তু বাইপাস হয়ে ভারতের মধ্য দিয়ে রোমে যাচ্ছে। অর্থাৎ চীন রোমের বাণিজ্যের মধ্যে ভারত কিন্তু একটা মধ্যবর্তী ভূমিকা পালন করছে, এটাও কিন্তু হচ্ছে। ঠিক আছে, আর রোম থেকে ভারতবর্ষে যেটা আসতো তার তালিকা খুব বেশি নয়। কিছু খাদ্যদ্রব্য আসতো, পারস্য থেকে খেজুর আসতো বারুবাজাতে। এছাড়া সুরা আসতো,
হ্যাঁ, ইটালি থেকে বা আরব থেকে সুরা আসতো, মালাবারের প্রচুর পরিমাণ বিদেশি সুরা আমদানি করতো, এবং এই সুরাগুলো আসতো সেই পান পাতে, আমি অ্যাম্ফোর বলছি, সেই পান পাত্রে কিন্তু সুরাগুলো আসতো। সে বাতিদান, বাংলায় বলা হচ্ছে বাতিদান, লম্বা মুখ বলে এক ধরনের পাত্র, সেগুলো কিন্তু সুরা আসতো। এবং ব্যাবিলন এবং আলেকজান্দ্রিয়া থেকে কিছু কিছু সূচি শিল্প শোভিত কাপড়, খুব মানে সূক্ষ্ম কাজ করা কাপড় কিন্তু ভারতবর্ষে আসতো। সেটা কাচের পাত্র কিছু আসতো, তামা, টিন, সীসা আসতো, এবং প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা আসতো। মূলত রোমানরা কিন্তু এই স্বর্ণ মুদ্রার বিনিময়েই ভারত থেকে মালপত্র নিয়ে যেত, ফলে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা কিন্তু এই সময় ভারতের বিভিন্ন রাজার কাছে কিন্তু জমা হয়। এবং রোমের এই স্বর্ণ মুদ্রা, যেটাকে আমরা বুলিয়ান বলছি, সেগুলো কিন্তু ভারতবর্ষে পশ্চিম উপকূলের বিভিন্ন বন্দরে আমদানি করা হতো, এবং তার বিনিময়ে তারা কিন্তু এখান থেকে মশলা বা অন্যান্য সামগ্রী কিন্তু নিয়ে যেত। এখানে মনে রাখবি যে এই যে বাণিজ্য হচ্ছে বিশাল পরিমাণ, তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ শাখা কিন্তু মুদ্রা। কারণ দেখবি এই সময় দেখবি আমরা কুষাণরা স্বর্ণ, তাম্র, রৌপ্য ওই 3 ধরনের কিন্তু মুদ্রা কিন্তু চালু করছে। এবং কুষাণদের যে স্বর্ণ মুদ্রা, সেটা কিন্তু অনেকটা রোমক বা রোমানদের মুদ্রার আদলে তৈরি, এবং সেই সমপরিমাণ রোমান আমার আদলে শুধু তৈরিই নয়, রোমান মুদ্রার রোমান স্বর্ণ মুদ্রার সম ওজনের। এটা করার দরকার পড়ছে এই জন্য, কারণ যেহেতু বাণিজ্যটা আন্তর্জাতিক বাণিজ্য, অর্থাৎ বিদেশের সঙ্গে চালাতে হচ্ছে, সেহেতু যাতে এই অঞ্চলের মুদ্রা ব্যবসায়ীরা নেয়, তার জন্য একটা গ্রহণযোগ্যতা থাকে, করা হচ্ছিল। ইভেন যে রৌপ্য মুদ্রা পাওয়া গেছে, সেগুলোও কিন্তু পরিপূর্ণ রৌপ্য, এখানে খাদের পরিমাণ কিন্তু খুব কম, বিশেষভাবে বিশুদ্ধ রৌপ্য মুদ্রা, যেগুলো আলাদা করে সিন্ধু উপত্যকা অঞ্চলের জন্য আলাদা করে তৈরি করা হতো, বা সিন্ধু উপত্যকা অঞ্চলে সেগুলো কিন্তু ব্যবহার করা হতো। অর্থাৎ এটা কুষাণদের কেন করতে হচ্ছে? এটা কুষাণদের করতে হচ্ছে কারণ কুষাণদের মুদ্রার যেন একটা গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রেও বা ইউরোপেও থাকে। ফলে কিন্তু এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণ মুদ্রা পাওয়া যাচ্ছে, যে ইভেন কুষাণ মুদ্রা ভাণ্ডার বাইরেও পাওয়া যায়, শুধুমাত্র ভারতে যে পাওয়া যাচ্ছে তাই নয়। কুষাণ মুদ্রা ভাণ্ডার কিন্তু এই সময় বিভিন্ন জায়গায় পাওয়া যায়। একটা এক্সাম্পল দিচ্ছি তোদের দ্বারা, ইথিওপিয়াতেও কিন্তু কুষাণদের স্বর্ণমুদ্রা ভাণ্ডার পাওয়া যাচ্ছে। তার মানে দেখ, এই ঘটনা প্রমাণ করে যে কুষাণ স্বর্ণমুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অর্থাৎ এই স্বর্ণমুদ্রার কিন্তু একটা গুরুত্ব ছিল আন্তর্জাতিক বাণিজ্যে। তার জন্য কিন্তু কুষাণদের আলাদা করে কনসেন্ট্রেট করতে হয়েছিল স্বর্ণমুদ্রা বা রৌপ্য মুদ্রার বিশুদ্ধতার ওপর। ঠিক আছে, এটা একটা। ফলে দেখ, যদি আমরা দেখি তাহলে দেখবো যে ইন্দো রোমান বাণিজ্য দীর্ঘদিন ধরে, বিশেষ করে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দী অবধি কিন্তু এটা ছিল, এবং এর মাধ্যমেই কিন্তু ভারতীয় বাণিজ্য একটা বৈদেশিক বা একটা আন্তর্জাতিক চরিত্র লাভ করে, এবং এর মধ্য দিয়েই আরব সাগর এবং বঙ্গোপসাগরের বাণিজ্য রোহিত সাগর এবং ভূমধ্য সাগরের বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়। ফলে একটা নতুন পথের উদ্ভব হয়, যে পথটা কিন্তু সিল্ক রুটকে বাইপাস করেও যাত্রা করছে, এবং এর ফলে দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গে রোমের একটা কিন্তু যোগাযোগ গড়ে উঠছে, যেটা কিন্তু বাণিজ্যিক কারণ। ঠিক আছে।